অনলাইন ফুটিউবের বাংলাদেশকে ভোট দিন আলোচনা পর্বে সবাইকে স্বাগত। আমি আলোচনা করেছিলাম মাঠের গণজোয়ার। সেই গণজোয়ারের যে দৃশ্যমান পরিবর্তন সেটি ইতিমধ্যেই সূচিত হয়েছে, দেখা গিয়েছে এবং এটার রেশ প্রভাব নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। এই মাঠের গণজোয়ার আরেকটা জায়গায় পরিবর্তন সৃষ্টি করছে বলেই আমার বিশ্লেষণে প্রতীয়মান হয়। আজকের আলোচনাটি আমি সেদিকেই করব, সেটি হলো আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ভাবনাগত কোনো পরিবর্তন আসছে কিনা। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। কেন আমি আলোচনা করছি দুটি সাম্প্রতিক ঘটনা প্রবাহ দিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন, যখন আমি আলোচনা করছি তার একদিন আগে বাংলাদেশে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, তিনি নির্বাচন কমিশনে গিয়েছেন কি করতে? সৌজন্য সাক্ষাৎ করতে না, তিনি স্পষ্ট বলেছেন আমরা এসেছি, যদিও তিনি বলেছেন আমরা কোনো দলের সমর্থন করছি না, আমরা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন করছি। কিন্তু তিনি যে এটি বলে এসেছেন যে যুক্তরাষ্ট্র দেখতে চায় নির্বাচনটা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য, সব দলের অংশগ্রহণমূলক তো হয়েছে বিধায় তারা এই যে তাদের মনোজগতে পরিবর্তন। আরো একটা কথা তিনি জানিয়ে এসেছেন যে যুক্তরাষ্ট্র এই নির্বাচন পর্যবেক্ষণ করবে। মনে আছে আপনাদের কয়েকদিন আগে যখন বিশ্ব সম্প্রদায় বলল যে তারা এই নির্বাচন পর্যবেক্ষণ করবে না, বিশেষত ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে যখন বলা হলো তারা পর্যবেক্ষক পাঠাবে না এই নির্বাচনে, সরকারি শিবিরে একটা আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন কেন বন্যা বয়ে গিয়েছিল। তারা ভেবেছিল যে ঠিক আছে, কেউ দেখবে না, আমাদের যা করার আমরা করে ফেলবো। সেদিকেই আগাচ্ছিল। বাদ হঠাৎ সেধেছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর, তারা নড়েচড়ে বসেছে বলেই মনে হচ্ছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের এই যে উদ্যোগ, সেটি কি হঠাৎই দৃশ্যমান হয়েছে? হঠাৎ দৃশ্যমান হয়নি। এর পেছনে যেসব কলকবজা নড়ছে সেগুলো আমি কিছু রেফারেন্স সহ আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2014 সালের নির্বাচনের আগে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্যাপক আশাবাদী ছিলেন এবং তারা চেয়েছিলেন সব দলের অংশগ্রহণে একটা অংশগ্রহণমূলক নির্বাচন। সেই নির্বাচনে বিএনপিকে রাজি করানো যায়নি। এই কারণে আন্তর্জাতিক সম্প্রদায় মোটামুটি চোখ ফিরিয়ে নিয়েছিল, বাংলাদেশ থেকে নির্বাচন একতরফা হয়েছিল, সেটা তারা জানে। গত 4-5 বছরে বিশ্ববাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একটা বার্তা দিতে সমর্থ হয়েছে এই বলে যে বাংলাদেশের মানুষ গণতন্ত্র নিয়ে খুব বেশি উদ্গ্রীব নয়, বাংলাদেশের মানুষ উন্নয়ন চায়। এই কারণে মাঠে খুব বেশি প্রতিবাদ নেই এবং সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে। সরকার, রাষ্ট্র প্রশাসন, জনগণের ব্যাপক গণসমর্থন আছে এই সরকারের এবং সেটিকে করার জন্য কিছু জরিপ তারা আশ্রয় নিয়েছে। যেমন IRI এর একটা জরিপ তারা প্রতি বছর করার চেষ্টা করেছে এবং অন্যান্য বিষয়ে সরকার এমন পদক্ষেপ নিয়েছে যেন বিশ্ব পরিমণ্ডলে এই বার্তা যায় যে বর্তমান সরকার ব্যাপক জনপ্রিয়, বর্তমান সরকারের বিরোধী পক্ষে যারা আছে তাদের আসলে সংখ্যা খুবই কম এবং বিশ্ব রাজনীতি পরিচালিত হচ্ছে কিভাবে সেটি বিশদ বর্ণনার বিষয়। আপাতত যে বিষয়টি বলার কথা সেটি হলো যে আন্তর্জাতিক সম্প্রদায় খুব বেশি মাথা ঘামাচ্ছিল না বাংলাদেশকে নিয়ে, কেননা এই অঞ্চলে ভারত বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য বিধাতা হিসেবে উদয় হয়েছিল এবং ভারতের পছন্দ অপছন্দ নিয়েই চলছিল। আগামীতে যে চলবে না এমনটা আমি বলছি না, কিন্তু সেই ভাবনাগত জায়গায় কিছুটা পরিবর্তন হয়েছে। কেন পরিবর্তন হয়েছে? এই যে মাঠের জন উপস্থিতি, নির্বাচনী প্রচারণায় যেসব মানুষ মাঠে নেমেছে, বিশেষত মনোনয়নপত্র বন্টনের সময় পল্টনে যে জনসমুদ্র দেখা গিয়েছে, তারপর থেকেই বিশ্ব সম্প্রদায়ের মনে, বিশেষত ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র, তাদের মনে কিছুটা ভাবনার উদয় হয়েছে যে আমরা যে ভেবেছিলাম যে না, নির্বাচনটা 2014 সালের মতোই একতরফা হবে এবং এই নির্বাচন পর্যবেক্ষণ করে আসলে কোনো লাভ নেই। বাংলাদেশের মানুষ গণতন্ত্র নিয়ে খুব বেশি চিন্তিত নয়। বাংলাদেশের মানুষ আসলে উন্নয়ন চায় নিয়ন্ত্রিত গণতন্ত্রের মধ্য থেকে। যেই বার্তা বিশ্ব সম্প্রদায়কে দেওয়া হয়েছিল সেটা তারা কনভিন্সড, অর্থাৎ বুঝে গিয়েছিল। আবার আন্তর্জাতিক রাজনীতি, এটিও আপনাকে বিশ্বাস করতে হবে যে মানুষ, বিশ্ববাসী খুব বেশি বাংলাদেশের মতো অগুরুত্বপূর্ণ একটি ভৌগোলিক রাষ্ট্রকে নিয়ে খুব বেশি মাথা ঘামাতে চায় না, যতক্ষণ পর্যন্ত তাদের স্বার্থ সুরক্ষিত থাকছে, যতক্ষণ পর্যন্ত তাদের স্বার্থ নষ্ট না হচ্ছে। বর্তমানে আওয়ামী লীগ সরকার গত 10 বছরের শাসনামলে সামনে থেকে বিরোধিতা করলেও খুব বেশি স্বার্থহানিকার কাজ করে নাই, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের, বিশেষত চীনের এবং অন্যান্য যারা প্রভাব সৃষ্টিকারী দেশ আছে।
তো সেভাবেই চলছিল। কিন্তু যেটা বলছিলাম যে না, এই ভাবনার জগতে কিছুটা যে পরিবর্তন সৃষ্টি হয়েছে সেটি নানান বিশ্লেষণে বলা হচ্ছে, নানান জায়গায় দেখা যাচ্ছে। আপনাদের একটু পরিষ্কার করতে চাই, জন উইলসন নামক একজন কংগ্রেসম্যান, তিনি সহকারে 6 জন কংগ্রেসম্যান গত 11 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভ কমিটিতে একটি প্রস্তাবনা উঠিয়েছেন। প্রস্তাবনা তো উঠতেই পারে, সাদা চামড়া, আমি এর আগে আলোচনা করেছি। এর আগে একজন মাইক ব্যাংকস নামক একজন কংগ্রেসম্যান যুক্তরাষ্ট্রের, তিনি এককভাবে একটি প্রস্তাবনা উঠিয়েছিলেন যে বাংলাদেশে জামায়াতে ইসলামী, ইসলামী দল এবং হেফাজতের উত্থান, এটি ঠেকাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা রাখা উচিত। তো সেই আলোচনায় শুধুমাত্র হেফাজত এবং জামায়াত এবং ইসলামী দল এই শব্দটুকু নিয়েছিল বাংলাদেশের গণমাধ্যম, হেফাজতকে বাদ দিয়েছিল, কারণ হেফাজত তো এখন কার্যত আসলে সরকারের সাথেই আছে। তো সে সময় এটি নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা হয়েছে যে জামাতের কিংবা এই যে ঐক্যফ্রন্ট, তাদের সাথে যেসব দলবল আছে তাদের ব্যাপারে যুক্তরাষ্ট্র নাখোশ, এই ধরনের প্রচারণাও হয়েছে সরকারি দলের তরফ থেকে, সরকারি দল নিয়ন্ত্রিত গণমাধ্যমের তরফ থেকেও। 11 ডিসেম্বর যে প্রস্তাবনা উঠেছে সেটি নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে হইচই হচ্ছে না, হবেও না। এজন্যই আপনাদের সামনে এই আলোচনায় আসা। সেটি হলো যে জন উইলসন নামক একজন, আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করব, এই হচ্ছে জন উইলসনের স্বাক্ষরিত যে চিঠি। সেখানে তিনি স্পষ্টভাবে তিনি এবং আরও 6 জন কংগ্রেসম্যান যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেওকে লিখেছেন এই বলে যে বাংলাদেশের নির্বাচন যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একই ভ্যালু অর্থাৎ মূল্যবোধ শেয়ার করে। সেই মূল্যবোধ হচ্ছে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশের নির্বাচনে স্পষ্টভাবে এখানে লিখেছে যে রিপোর্ট আসছে বিরোধী দলীয় নির্বাচনী যেসব কার্যক্রম সেখানে প্রতিনিয়তই বাধার সম্মুখীন হচ্ছে বিরোধী দল, মার খাচ্ছে এবং নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড সেটি বিনষ্ট হচ্ছে, সেটি নেই। যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট, পররাষ্ট্রমন্ত্রীকে এই 6 কংগ্রেসম্যান জন উইলসনের নেতৃত্বে, যে জন উইলসন যিনি হচ্ছে আর্ম ফোর্সেস ডিভিশন অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে সমরাস্ত্র দপ্তর সেটা রেডিনেস কমিটির চেয়ারম্যান অর্থাৎ সামগ্রিকভাবে প্রস্তুতি সংক্রান্ত কমিটির চেয়ারম্যান, খুবই গুরুত্বপূর্ণ একজন কংগ্রেসম্যান এবং তিনি রিপাবলিকান দলীয় সদস্য। তারা 6 জন যেই প্রস্তাবনা তুলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরে, তারা বলেছেন বাংলাদেশের নির্বাচন যেন গুরুত্ব সহকারে দেখা হয়। এর পরপরই আমরা দেখলাম, একদিন আগে আমি যখন এই আলোচনা করছি তখন যুক্তরাষ্ট্রের এই যে আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি নির্বাচন কমিশনে গিয়েছেন। ধারণা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে পর্যবেক্ষণ ভূমিকা বেশ জোরালোভাবেই করবে এবং সুতীক্ষ্ণ দৃষ্টি রাখবে 15,000 পর্যবেক্ষক যারা ইলেকশন ওয়ার্কিং গ্রুপের সাথে কাজ করবে। সুতরাং এই ভাবনার প্রয়োজন নেই যে না নির্বাচনী মাঠে বিএনপি এবং ঐক্যফ্রন্টের কর্মীরা মার খেয়ে যাবে, সরকারি দল মার দিয়ে যাবে ইচ্ছামতো এবং এটির কোনো জবাবদিহিতা অন্য কিছু সৃষ্টি হবে না। এই ভাবনা একেবারেই অমূলক যে সেটি আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। এই ঘটনাগুলিরই ব্যাখ্যা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর আলী রিয়াজকে আপনারা নিশ্চয়ই চেনেন সবাই, যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের একজন ডিস্টিংগুইশড প্রফেসর। তিনি বাংলাদেশ সম্পর্কিত যেসব যুক্তরাষ্ট্রীয় যেসব আলোচনা এবং বিশ্ব পরিমণ্ডলে যেসব আলোচনা হয় সেখানে থিঙ্ক ট্যাঙ্ক অর্থাৎ নিজের মতামত রাখেন এবং তাকে বিবেচনা করা হয় বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী একজন লেখক এবং একই সাথে বিশ্লেষক হিসেবে। প্রফেসর আলী রিয়াজ লিখেছেন যে এটি কি কেবলই সৌজন্য তা দেখানোর একটি মুভ, এই যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো লেখা, কংগ্রেসম্যানদের যে লেখা যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত বাংলাদেশের যে হঠাৎ করে যে নড়াচড়া শুরু করেছেন, এটা কি কেবলই একটা সৌজন্য দেখানোর কথা, না ভিতরে আসলেই কিছু হচ্ছে? ডেইলি স্টারে লিখিত এই নিবন্ধে প্রফেসর আলী রিয়াজ লিখেছেন যে কিছুদিন আগ পর্যন্ত 1-1.5 মাস আগ পর্যন্ত মনে করা হচ্ছিল, বিশ্ব সম্প্রদায় ধরে রেখেছিল যে বাংলাদেশে আরেকটা 2014 সালের মতো নির্বাচন হবে, যে নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করবে না, করলেও তাদের জনসমর্থন একেবারেই নেই, যেভাবে প্রচার প্রচারণা হয়েছে আন্তর্জাতিক জরিপ সংস্থা এবং অন্যান্য মাধ্যম দিয়ে। সুতরাং এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠিয়ে তাদের যে পয়সা নষ্ট করা সেটি কাজে আসবে না। দ্বিতীয়ত সরকারের সাথে তাদের যে কাজ এগিয়ে নেওয়ার যে সুসম্পর্ক সেটা নষ্ট হবে। এখন দৃশ্যত সেই ভাবনায় পরিবর্তন আসছে। দুটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। একটা হলো যুক্তরাষ্ট্রের
রাষ্ট্রদূতের আচরণ এবং তার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীর কাছে লেখা 6 কংগ্রেসম্যানের যে বিবৃতি, স্বভাবতই মনে করা হচ্ছে সামনের কয়েকটা দিন কিংবা আগামী কয়েকদিনে এই বিষয়ে নড়াচড়া আরো বেশি শুরু হয়ে যাবে। এই নড়াচড়াকে কিছুটা গতি দিয়েছিল ইউরোপীয় ইউনিয়নের দুঃখিত ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের যে বিবৃতি, এবং তারা বলেছিল নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড একেবারেই নেই। খুবই আশ্চর্যজনকভাবে বিরোধী পক্ষ বিএনপি এবং ঐক্যফ্রন্ট এই নির্বাচনে এসেছে। এখন এই নির্বাচনটাকে গুরুত্বের সঙ্গে নেওয়া দরকার। আমি এই আলোচনা শেষ করব একটা অনুরোধ জানিয়ে, সেটি হলো যে দেখুন, আমি যখন কথা বলি রেফারেন্স সহ কথা বলি, এই সংবাদগুলি বাংলাদেশের সনাতন গণমাধ্যমে ছাড়বে না, প্রবেশ করবে না বলেই আপনাদেরকে জানানোর চেষ্টা। সেই চেষ্টার সাথে সাথে কিছুটা অনুরোধও রাখবো, সেটা হলো অনেক রকম অভিযোগ আসে মাঠ থেকে। যখন অনেকে আমার কাছে লেখেন, ভিডিওতে যখন আলোচনা করি তখনও লেখেন যে না, মাঠে দাঁড়াতে দিচ্ছে না, মাঠে নামতে দিচ্ছে না। এই দাঁড়াতে দিচ্ছে না, নামতে দিচ্ছে না, সেটার যে ভালো দিক আছে সেটি আপনাকে বুঝতে হবে। মেজর হাফিজ, উনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, উনি লিখেছেন যে ভয়ে তো তিনি মাঠেই নামতে পারছেন না, যেতেই পারছেন না। আমি অনুরোধ করবো ঐক্যফ্রন্টের যারা আছে কিংবা বিএনপির যারা আছে ওনার প্রার্থিতা পরিবর্তন করে দিতে। উনি যদি ভয়ে মাঠেই নামতে না পারেন তাহলে ওনার এই যুদ্ধের নমিনেশন যুদ্ধে না থাকাটাই শ্রেয়। এখন যারা মাঠে আছেন প্রত্যেকেরই উচিত মাঠে নামা, প্রত্যেকেরই উচিত ব্যাপক গণসমর্থন দেখানো, এবং সেই গণসমর্থনে যদি হামলা হয়, মামলা হয়, সেখান থেকে গ্রেপ্তার হয়, কেউ যদি মারাও যায় সরকারি দলের আক্রমণে, সেটার যে ইতিবাচক একটা দিক আছে, ইতিবাচক বার্তা আছে, সেই বার্তাগুলো পৌঁছে যাচ্ছে বিশ্ব পরিমণ্ডলে, সেটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে এই কারণে যে খুবই স্পষ্ট ভাষায় শুধুমাত্র বাংলাদেশের বহির্বিশ্ব কোনো কিছু এনে দেবে না, বহির্বিশ্ব এই সরকারকেও কিছু এনে দেবে না। যেমন ভারত গত নির্বাচনে যেই নগ্নভাবে ব্ল্যাঙ্ক চেক, অর্থাৎ ঠিক আছে তোমরা যেটা করবা ওটাই আমরা আছি, তোমাদের পক্ষেই আছি, যা করবা কিনা আমরা তোমাদের পক্ষে আছি, সেই ব্ল্যাঙ্ক চেক কিন্তু ভারতে বছর দেয়নি। বরঞ্চ নরেন্দ্র মোদী সরকার নিজের ভরাডুবির কারণে তার অস্তিত্বেই টানাপোড়েনের মুখে আছে, এবং ভারত স্পষ্ট একটা অবস্থান নিয়েছে বাংলাদেশের এই নির্বাচনে তারা নাক গলাবে না। যে জনগণ যাকে বেছে নেবে তাকেই তাদের সাথে তারা কাজ করবে। সুতরাং এখন জনগণের বেছে নেওয়ার বিষয়, তারা কি বর্তমান সরকারকে প্রলম্বিত করতে চান, নাকি ভোট, ব্যাপক ভোট দিয়ে জন উপস্থিতি দেখিয়ে মাঠের পরিস্থিতি বদলে দিতে চান। অনেকেই বিশ্বাস করেন, বলতে চান যে না, ভোট আমরা দিলাম কিন্তু ভোট গণনার সময় উল্টে গেল, তখন কি হবে? দেখুন, এগুলো দুর্বলের যুক্তি। দেখুন, এগুলো যাদের মনোবল কম তাদের যুক্তি। এই কারণেই একটা স্লোগান খুব পছন্দ হয়েছে যে আপনারা একটা দিন পাহারা দেন, আমরা 5 বছর আপনাদের পাহারা দিব। আসলে এই একটা দিন, বাংলাদেশের এবারে নির্বাচন আগামী 10 বছর কিভাবে বাংলাদেশ চলবে তার গতি প্রকৃতি নির্ধারণের নির্বাচন। একবার যদি এই নির্বাচনে বেরিয়ে আসে সরকার প্রভাব প্রতিপত্তি এবং অন্যান্য সবকিছু দেখিয়ে এবং জনগণকে ভয়ভীতি দেখিয়ে, তাহলে বাংলাদেশের রাজনীতি থেকে বিরোধী মত একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাবে, যে সেটি অনেকখানি বলা যায়। সুতরাং এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। মাঠে নামতে দিচ্ছে না, ঠিক আছে, আক্রমণ করছে, সবই ঠিকই আছে, কিন্তু নির্বাচনের দিন মাঠে থাকতে হবে। এবং এই যে 15,000 পর্যবেক্ষক থাকবেন যুক্তরাষ্ট্রের তরফ থেকে, শুধু পর্যবেক্ষকদেরকে অবহিত করতে হবে যে তাদের ভোট তারা দিতে পেরেছেন কিনা। এগুলোর যে কোনো রকম ফলাফল আসবে না এটি নিশ্চিতভাবে বলা যায় না। বিশ্বাস করতে হবে ফলাফল আসবে। যদিও বারবার বলছি, বিদেশিরা বাংলাদেশের নির্বাচনকে উঠিয়ে দেবে না, বিদেশিরা বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে একেবারে ঝাঁপিয়ে পড়বে না। তবে জনগণ যদি ঝাঁপিয়ে পড়ে সেখানে বহির্বিশ্বের একটা চাপ থাকবে, সেটি বিশ্বাস করতে হবে। কয়েকদিন আগে পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছিল সরকার চাপ অনুভব করছে কিনা বহির্বিশ্বের তরফ থেকে। সরকার বলেছে যে না, চাপ অনুভব করছে না। বললেও চাপ যে একটা আসছে, চাপ যে এসেছে, চাপ যে হজম করতে হচ্ছে, সে বিষয়টা একদম স্বচ্ছ পানির মতো পরিষ্কার এই সমস্ত ঘটনা প্রবাহ দেখে। আমি আমার এই আলোচনা শেষ করব আবারও সেই একই অনুরোধ জানিয়ে, সেটি হলো যে মাঠে উপস্থিতি একদমই বদলে দেবে পরিস্থিতি। বাংলাদেশের পাড়ায় মহল্লায় যেসব নির্বাচনী প্রচারের জনজোয়ার তৈরি হয়েছে, আপনাদের প্রাথমিক জয়, যারা বাংলাদেশকে ভোট দিতে চান, যারা পরিবর্তনের পক্ষে ভোট দিতে চান, যারা গণতন্ত্রের পক্ষে ভোট দিতে চান, সেটা ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে। একেবারে বিশ্বাস করতে হবে, দৃশ্যমান হয়েছে। আপনি পত্রপত্রিকায় যেসব বিরোধী পক্ষের ছবি প্রচারণা দেখছেন, সেখানে দেখবেন যে তাদের সুসজ্জিত স্টেজ, সেই স্টেজে বসে আছে রাজনৈতিক নেতা, জনগণের কোনো ছবি নাই। সাজানো গোছানো চেয়ারে বসে আছে গুটি কয়েক নেতা, এবং অভ্যন্তরীণ কন্দল প্রত্যেকটা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে। বিপরীতে অভ্যন্তরীণ কন্দল একেবারেই নেই বিরোধী পক্ষে, ঐক্যফ্রন্টে
এবং তারা যেখানেই যাচ্ছে মানুষ জনজোয়ারের স্রোতের মতো মানুষ বেরিয়ে আসছে। সো এটি হচ্ছে প্রাথমিক একটি জয়, এবং এই জয়টাকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে একটা যদি ব্যাপক গণ উপস্থিতি এবং মানুষের মাঝখানে এই বার্তা পৌঁছে দেওয়া যায় যে না, আমার ভোট আমি দিব, এবং সেটা যে কোনো উপায়ে আমি দেব। ভোট আমার ভোট না দেওয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি ভোট কেন্দ্রের আশপাশ ছাড়বো না, এবং আমার ভোট আমি দিয়ে আমি প্রমাণ রাখবো। যদি আমি ভোট দিতে বাধাগ্রস্ত হই, যারা পর্যবেক্ষণে আসবে তাদেরকে অবহিত করা, এগুলোর সামগ্রিক একটা ফলাফল আসবে। আশা করি নির্বাচন নিয়ে প্রতিদিনের টুকটাক যেসব পরিবর্তন সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। ব্যক্তিগতভাবে আমি বারবার বলি, আমার অনেক দর্শক আমাকে লেখেন যে আপনি নিরপেক্ষ নন, আপনি এক পক্ষে কথা বলছেন। আমার একটাই পক্ষ, সেটা হচ্ছে বাংলাদেশের পক্ষ। একটাই পক্ষ, সেটা হচ্ছে বাংলাদেশের সুশাসনের পক্ষ। একটাই পক্ষ, সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষ। একটাই পক্ষ, সেটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করার পক্ষ। সেই পক্ষ প্রতিষ্ঠা করার জন্য যদি বর্তমান সরকার জনগণের উপর ভরসা রাখে, মার দাঙ্গা ডাকাতির উপর যদি ভরসা না রাখে, অবশ্যই আমি এই সরকারের পক্ষে কথা বলবো। আপাতত যেহেতু সেটা করছে না, সে কারণে আমি বাংলাদেশের পক্ষে কথা বলছি, পরিবর্তনের পক্ষে কথা বলছি। যেসব সহিংসতার ঘটনা আমরা দেখছি, আশা করি এগুলো বন্ধ হবে। আবার বারবার সেটা হলো সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবার এটাই এই নির্বাচনে সরকারকে আরো কোণঠাসা করার একমাত্র উপায়। আর যদি সংখ্যালঘু নির্যাতন হয়, এই যে পুরো উদ্যোগ, জনজোয়ার, গণতন্ত্রের জন্য লড়াই, বেগম জিয়ার মুক্তির জন্য যারা কথা বলছেন তাদের মুক্তি, সবকিছুই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আশা করি এই বিষয়গুলো আপনারা নজরে রাখবেন, এবং আমার তরফ থেকে আমি প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করব। নিশ্চয়ই সামনে আসছে শুভ দিন। বাংলাদেশকে ভোট দিন। ভোট কেন্দ্রের উপস্থিতি এবং এই যে প্রার্থীদের প্রচারণায় ব্যাপক জন উপস্থিতি বদলে দেবে সামগ্রিক পরিস্থিতি। দেখুন না আরো কয়েকটা দিন। হ্যালো, দিস ইজ শাহেদ আলম। আমি আশা করি আমার এই পর্যালোচনা ভালো লেগেছে।